প্রিয় দর্শক, আমাদের ভিশন 24 টেলিভিশনের নিয়মিত আলোচনা অনুষ্ঠান আলাপে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলাপে অংশগ্রহণ করার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন। দুজনই টরন্টোতে বসবাস করেন। আমাদের খুবই শ্রদ্ধেয়, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে খুবই পরিচিত এবং শ্রদ্ধার নাম। প্রথমজন হচ্ছেন রেজাউল করিম তালুকদার। উনি একজন সিনিয়র সাংবাদিক, খুব প্রবীণ অভিজ্ঞ ব্যক্তি এবং খুব সুন্দর করে সোজা কথা সোজাভাবে বলেন বলে আমরা ওনাকে খুব রেসপেক্ট করি। তালুকদার ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের নিয়মিত অতিথি খন্দকার, শহীদ খন্দকার টুকু। আমরা তাকে মানে আদর করেই বলবো, টুকু ভাই বলে ডাকি। উনি ভিশন 24 টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান এবং উনি মার্চ ফর জাস্টিসের চেয়ারম্যান। টুকু ভাই, আপনাকে ধন্যবাদ, স্বাগত। অনেক ধন্যবাদ। আচ্ছা টুকু ভাই, আসসালামু আলাইকুম সবসময় রেজাউল ভাই। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আহ, টুকু ভাই, সবসময় তো আপনাকে দিয়ে শুরু করি, আজকে আমাদের মুরব্বী তালুকদার ভাইকে দিয়ে শুরু করি। শিওর। তালুকদার ভাই, আপনি তো এখানেই আছেন এবং একসময় বাংলাদেশের রাজনীতির সঙ্গে আপনি খুব ভালোভাবে ঘনিষ্ঠ ছিলেন এবং আমি যতদূর জানি যে বিএনপির সঙ্গে আপনার খুব ভালো একটা সম্পর্ক ছিল। সেই বিএনপি দীর্ঘদিন পরে এখন ক্ষমতায় আসছে। আপনি এই গত খুব মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় না, তবুও এখন পর্যন্ত যা হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন? যদিও খুব অল্প সময়, জি। আহ, বলার যে খুব একটা বেশি কিছু সময় হয়েছে তা কিন্তু না। তবে যতটুকুন সূচনাটি মন্দ না, ভালো। একটু বলবেন? সূচনাটি শুভই বলবো। বিশেষ করে আহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার সূচনা পর্বটি বেশ সহজ মনে হয়েছে। ভেতরে বোধহয় পরিবর্তন কিছুটা এসেছে। দীর্ঘ প্রবাস জীবন হয়তো তার প্রয়োজনও ছিল। একটা সরল সহজ যাত্রা তার ভেতরে আমি লক্ষ্য করেছি, এবং এটি যদি তিনি অব্যাহত রাখতে পারেন, আমি বলবো মাটির কাছাকাছি থাকতে পারেন, সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করছি। আমরা সেটা আশাও তবে করি। তবে চূড়ান্তভাবে এখনই দেশ কিভাবে চালাবেন, কতটা প্রগতিশীল হবে, জিয়াউর রহমান সাহেব যেভাবে দেশ চালিয়েছিলেন ঠিক সেভাবে কতটা সফলতা অর্জন করতে পারবেন, সে সময় কিন্তু বলার মতো আসেনি। আর তাছাড়া মাত্র কটা দিন হলো, এর মধ্যে মধ্যপ্রাচ্য যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, এই উত্তাপের মধ্যে দিয়ে এবং বাংলাদেশের অর্থনীতি যেভাবে নির্ভরশীল এক্সপ্যাট্রিয়েটদের পাঠানো বৈদেশিক মুদ্রার উপর নির্ভরশীল আমাদের অর্থনীতি অনেকাংশে, এবং সেই সাথে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যতটা কন্ট্রিবিউট করে আমাদের ইকোনমি, দুটোতেই প্রচন্ড রকম ভাবে চাপ তৈরির একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। যে কারণে এই সরকার শুরুতেই একটা দারুণ ধাক্কা খাবে বা খেতে যাচ্ছে। সেটাকে কিভাবে সামাল দেন সেটি আমাদের খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। মেব, এটা জি। আমি মনে করছি এই মোমেন্টে। চমৎকার বলেছেন এবং আপনার এই কথা ধরেই আমি টুকু ভাইয়ের কাছে আসি। টুকু ভাই, তালুকদার ভাই কিন্তু খুব মানে বাস্তব একটা কথা বললেন যে বাংলাদেশের যে অর্থনীতি অর্থনীতি একটা লাইফ লাইন আমরা বলি হচ্ছে রেমিটেন্স এবং গার্মেন্টস থেকে আয় করা বৈদেশিক মুদ্রা। এবং এই যে পৃথিবীতে বৈশ্বিক যে যুদ্ধ এখন শুরু হয়েছে, এর একটা প্রভাব তো আমাদের উপর পড়বেই। এবং নতুন সরকার, আপনি কি মনে করেন এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য কি এই সরকার প্রস্তুত? অনেক ধন্যবাদ মিম এবং রেজা ভাই, আপনাকেও আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আমি একটু অন্যভাবে শুরু করি তাহলে। সেটা হলো, আহ, রেজা ভাইয়ের সাথে আমি একমত দুটো জায়গায়। ওটা হলো শেষের জায়গাটায়, যে যুদ্ধ, এবং আমি এটা পরে আসব। আর দ্বিতীয় হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত যে যে যাত্রা, অভিযাত্রা, আর তার যে
কথাবার্তার স্টাইল, তার যে ভিশন, তার যে মানুষের সাথে মিশে যাবার, মাটির যেটা রেজা ভাই বলেছেন, মাটির সাথে মেশার যে একটা প্রবণতা, অল দিজ আর ভেরি পজিটিভ। কিন্তু একই সাথে আমি বলবো যে আম, যে জায়গাগুলোতে খুব বেশি আমাদের আহ, প্রয়োজন, বেশি ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আমাদের অর্থনীতি, তারপর কি বল বৈদেশিক নীতি, তারপর আইন শৃঙ্খলা, এই তিনটে জায়গা কিন্তু সবচেয়ে জটিল সমীকরণ, তাই না? আমাদের তারপর প্রধানমন্ত্রী যত সাধারণভাবে থাকুক, যত ভিশন নিয়ে আসুক, যদি এই জায়গাগুলিতে সঠিক লোকদেরকে নির্বাচিত না করা হয় বা সঠিক নীতি না প্রবর্তন করা যায়, তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ আছে। এবং এই জায়গায় আমি একটু বলবো না আমি হতাশ, কিন্তু আমার কাছে কিছু কিছু জিনিস আহ, ভালো ভালো লাগেনি। কারণ কোনগুলো একটু বলবেন কি ক্লিয়ার হ্যাঁ করে? বলছি, আমি হ্যাঁ, বলছি, যেমন প্রথমত এক নম্বর হচ্ছে যে যেভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানো হলো, রাইট। আহ, এটা আমার কাছে অত্যন্ত একটা বাজে ব্যাপার মনে হয়েছে। হ্যাঁ, যে একটা উনি গত 1 বছরে যথেষ্ট ভালো কাজ করেছেন। হ্যাঁ, এবং একটা স্থিতিশীল একটা জায়গায় নিয়ে এসেছিলেন। এবং আমাদের বর্তমান অর্থমন্ত্রী কিন্তু সেটা, অর্থমন্ত্রী বল, ব্যাংকে গভর্নর কিন্তু একই কথা বলেছে। হ্যাঁ, যে উনি একটা জায়গায় নিয়ে এসেছেন, আমরা আমরা সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাব। সো দেয়ার ইজ এ রেকগনিশন। হ্যাঁ, রাইট, তো রাইট। তাকে তাকে এভাবে বিদায় দেওয়াটা আমার কাছে ভালো লাগেনি, এবং এটা একটা ব্যাড সিগন্যাল সবার কাছে। দ্বিতীয় হচ্ছে, যিনি এসছেন আমাদের নতুন ব্যাংকার হিসেবে, তার থেকে আমার মনে হয়, আমি জানি না, উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বোধহয় আরো অনেক মানে অভিজ্ঞ এই ক্ষেত্রে মানুষকে আনা যেত। হ্যাঁ, আমি নিজেও অনেককে চিনি। যেমন আমি আমি যদি একজন অর্থনীতিবিদের নাম বলতে চাই, আমাদের ডক্টর মাহবুবুল্লাহ ছিলেন। উনি অসম্ভব একজন বিদ্বান মানুষ, পণ্ডিত মানুষ। হ্যাঁ, বা এরকম আরো অনেকে ছিল। কিবরিয়া সাহেবের, আসমী কিবরিয়া সাহেবের ছেলে, উনি এসছেন। হ্যাঁ, হি হি ওয়াজ উইথ IMF and আদার অর্গানাইজেশনস। হ্যাঁ, তো আরো হয়তো কিছু ভালো জায়গা। মামুন রশিদ ছিলেন একজন। এক্স্যাক্টলি, সো there could have been, I don't know, হয়তো উনি ভালো করবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যাত্রাটা ঠিক হয়নি। তারপর দ্বিতীয় হচ্ছে, আজকেই দেখলাম যে এক কোর্টের মাধ্যমে আহ, ওই গণভোটের রায়টাকে চ্যালেঞ্জ করা। হ্যাঁ, এই এই পদ্ধতিগুলো কিন্তু আমার কাছে ভালো লাগছে না। যেমন এই গত আওয়ামী লীগ সরকারের কিন্তু এই কোর্টের মাধ্যমে কিন্তু, মনে আছে আমাদের যে রাইট। ইয়ে ইয়েকে তত্ত্বাবধায়ক আন্দোলন। সরকার বাতিল করেছিল, তত্ত্বাবধায়ক তাই না? সরকার বাতিলের বিষয়টা কোর্টের মাধ্যমে, এক্স্যাক্টলি, কোর্টকে ব্যবহার করে এক্স্যাক্টলি। করা হয়েছিল। হ্যাঁ, আমার ভয় হচ্ছে যে আমরা কি আবার সেই আবর্তেই ফিরে যাচ্ছে কিনা, এটা এটা আমার একটা জেনুইন একটা একটা ফিয়ার। তো এটা গেল আরেকটা। তারপর শুরুতেই আমাদের কিছু এমপি মন্ত্রীরা কিছু উল্টোপাল্টা কথা, যেগুলো বলা দরকার ছিল না, চাঁদা চাঁদা নিয়ে একজন মন্তব্য করেছে। এগুলো তো মানে অহেতুক কথা। ওনাকে তো কেউ জিজ্ঞেস করেন না চাঁদার ডেফিনেশন কি। হ্যাঁ, উনি বলবেন চাঁদা আমরা বন্ধ করব, যেভাবেই হোক, চাঁদাবাজি থাকবে না। তো এই ধরনের কিছু জায়গাতে আমার মনে হয় যে সরকার শুরুটা একটু একটু অমসৃণ হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে। বাট তারুক যেটা বলেছেন যে সময়, ইটস টু আর্লি টু সে, আমরা দেখবো যে কিভাবে যায়। আর তোমার মেইন যে প্রশ্ন ছিল যে মধ্যপ্রাচ্যের যে ঘটনা, এটা তো অবভিয়াসলি এটা ইম্প্যাক্ট করবে। এবং একটু আগে যেটা বললাম, যে যেই যেই গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, আহ, বৈদেশিক, আমাদের পররাষ্ট্র যে জায়গা, তারপর তোমার ব্যাংকিং সেক্টর, এইসব জায়গাতে যদি আমরা মানে ভালো এবং আম, কর্মঠ মানুষ, ইনফ্লুয়েন্সিয়াল লোকদেরকে রাখতে না পারি, তাহলে আমাদের সমূহ বিপদ আছে। রাইট। আপনার কথা ধরে আবার আমি তালুকদার ভাইয়ের কাছে যাই। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বললেন, গভর্নর যোগ্যতার কথা বাদ দিই, ধরেন একটা খুব কমন একটা জিনিস আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অনেকে ইনার নিয়োগকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পয়েন্ট অফ ভিউতেও বলছেন যে এটা ঠিক হয়নি। আপনি কি এটার সাথে একমত তালুকদার ভাই? যতটুকু জেনেছি যে উনি একজন ব্যাংক ডিফল্টার, রাইট। ব্যবসায়িক কারণে হতেই পারেন। তবে যেহেতু এ ধরনের একটি বিষয় আলোচনায় ছিল, এমন ব্যক্তিকে বোধহয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া কতটা যুক্তিসঙ্গত আমার
সন্দেহ রয়েছে, এবং ঋণের পরিমাণটি কত সেটিও কিন্তু আমরা জানি না। সেটা বোধহয় বলা হয়েছিল হুম, ঋণের পরিমাণটা যে 89 খুব কোটি হাজার টাকা বোধ হাজার হয়। কোটি তা না। হ্যাঁ, 89 কোটি টাকা খুব সম্ভব। হ্যাঁ, সেটাই বলছি, বিশাল অঙ্ক নয়, মানে বিশাল অঙ্ক। বাংলাদেশের কিন্তু অঙ্ক বাংলাদেশের বিশাল না হলেও হ্যাঁ, 2 টাকাও হোক, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এবং আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আমরা কাদেরকে দেখেছি, খুব ভালো ইকোনমিস্ট অথবা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড। উনি কিন্তু ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড না, ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড, উনি অ্যাকাউন্টেন্ট ব্যাকগ্রাউন্ড। এবং ওনা কিন্তু কর্মজীবন কিন্তু ওনার একাডেমিক ইয়ের সঙ্গেও না, উনি ব্যবসায়ী ছিলেন। So, একজন ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংক, জিনিসটা তো আসলে যায় না বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যাই হোক, আমরা কোনো কোনো সন্দেহ নেই, আপনার সাথে আমি একমত। হুম, যেহেতু নিয়োগ দেওয়া হয়ে গেছে, আমাদের মধ্যে সামান্য কিছু হলেও সময় একটু পর্যবেক্ষণ করতে হবে। নিয়োগ দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু আবার উনি যখন চলে যান তখন আমরা দেখেছি যে উনি চলে যাওয়ার সময় যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা কি পূর্ববর্তী গভর্নরের সঙ্গে, এইটা কি গ্রহণযোগ্য ছিল, বা এই জিনিসটা এটা মোটেই গ্রহণযোগ্য না, এটা খুবই দৃষ্টিকটু। এবং এই জায়গাটিতে, এত উঁচু জায়গায় বাংলাদেশের, হুম, এটা আমাদের সংস্কৃতি, যে একটা এখনো আমরা সংস্কৃতিবান হয়ে উঠতে পারিনি, সেটাই বলতে তার প্রমাণ। রাইট, রাইট। যাই হোক, এমন ঘটনা আর ঘটুক, আমরা এটা প্রত্যাশা করি না, কারণ আমরা জাতীয় জীবনে বহু ভুল করেছি, বহু ভুল করেছি। আমাদের পথে নানা জটিলতা তৈরি হয়েছে। সেই জটিল জায়গাগুলো থেকে আমরা চেয়েছিলাম একটু মুক্তি, একটা নতুন যাত্রা, যে যাত্রাটি ভুল ভ্রান্তি করবার মতন অবকাশ আমাদের হাতে কিন্তু আর নেই। রাইট। আমরা আর চাই না নতুন করে এই ভুল পথ, ভুল সিদ্ধান্তগুলো আমাদের সরকার নিক। এই ভুল থেকে বেরিয়ে আসার জন্যই তো এতগুলা তরুণ প্রাণ জীবন দিল, তাই না? নিঃসন্দেহে, হুম। নিঃসন্দেহে এটাই। টুকু ভাই, এবার আপনার কাছে আবার আসি। আমরা আজকে আরেকটা খবর দেখেছি, দুদক চেয়ারম্যান রিজাইন দিয়েছেন, আমাদের মমিন ভাই। এটাকে আপনি কিভাবে দেখছেন? আহ, তুমি হয়তো জানো যে দুদক চেয়ারম্যানের সাথে আমার ব্যক্তিগত একটা খুব ভালো হ্যাঁ, সখ্যতা আছে। তো আমি আমি আমরা যা দেখি যা শুনি তার বাইরেও আমি হয়তো আরেকটু বেশি জানি। রাইট। সেটা হলো যে ও এমনিতেই ও আসলে ওর একটা, হি ওয়াজ ইন ডায়লেমা এই ইলেকশনের আগেই, যে ইলেকশনে যেই জিতুক, উইন করুক, সে কন্টিনিউ করবে কিনা। কারণ আহ, ও বেসিক্যালি খুব ভালো একজন রাইটার এবং ও রাইট, লিখতে পছন্দ করে। তুমি জানো বোধহয় ওর অলরেডি আমি 100-র জানি। বেশি বই বই ছাপা হয়েছে এবং খুব ভালো। তো ও গত 2 বছর এটা মিস করেছে। তো আমার সাথে কথা বলে বলতো যে আমি লেখালেখিতে ফিরে যেতে চাই, সুনার দ্য বেটার। সেটা একটা। আর ও যেটা খুব সুন্দর করে বলেছে যে অবভিয়াসলি এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসছে, এর আগে তো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, তাই না? এবং পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে আম, এরকম জায়গায় কাজ করা, যে যে দলই আসুক না কেন, যত ভালোই হোক না কেন, বাংলাদেশের প্রেক্ষিতে ইজ ভেরি সেন্সিটিভ। ডেফিনেটলি। এবং এবং সেখানে সংঘাত আসতে পারতো। এবং ওরকম জায়গায় না আসার আগেই সে সিদ্ধান্ত নিয়েছে যে হি হি ওয়ান্টস টু গো। এবং আমার মনে হয় এটাই 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 মূল কারণ এর এর ভেতরে। এবং ও যেটা বলেছে যে কোনো চাপ নেই, আমিও বিশ্বাস করি কোনো চাপের কারণে সে যায়নি, সে স্বেচ্ছায় সে চিন্তা করে দেখেছে ওর জন্য এখনই বেস্ট টাইম টু গো। কিন্তু উনি ভালো লেখক, কিন্তু উনি একজন ভালো প্রশাসকও বটে, এবং সৎ প্রশাসক। সো ওনাকে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য দরকার ছিল। অ্যাবসলিউটলি রাইট। তোমাকে ওই যে বললাম যে আমাদের দুদক কিন্তু কি নখদন্তবিহীন বাঘ ছিল। হুম, হুম, হুম। হ্যাঁ। এবং এইবারই প্রথম আমাদের দুদককে দেখা গেছে যে একটা সত্যিকার অর্থে একটা ভেরি স্ট্রং একটা ইনফ্লুয়েন্স 1 বছরের মধ্যে তৈরি করতে পেরেছিলেন রাইট। মোমেন্ট। বাট এগেইন, এই যে বললাম যে মানুষের ব্যক্তিগত জীবন এবং কাজের জীবন দুই জায়গায় সমন্বয় করা অনেক সময় কঠিন হয়ে যায়। এবং আমি আমি তার বন্ধু হিসেবে বলতে পারি যে আম, তার জন্য দেশের জন্য হয়তো এটা ক্ষতি হয়েছে,
অফকোর্স, কিন্তু তার জন্য এটা খুব একটা ভালো সময় সে এই স্টেপটা নিয়েছে। আমরা সেটা নিয়ে বলতে পারি না, তবে আশা করি। যাই হোক, তালুকদারের কাছে আমি আসবো টুকু ভাইয়ের কথা টেনেই। ধরেন দুদক চেয়ারম্যান মমিন ভাইয়ের যে উনি যে চলে গেলেন, এটা কি ধরেন এই যে মনসুর সাহেবের বা সাবেক গভর্নরের বিদায়, এই বিদায়টা এইভাবে হওয়া ওনার ভিতরে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যার কারণে উনি মনে করেছেন যে ভালো ভালো আগেই চলে যাই? আমি ঠিক জানি না। ডক্টর মোমেন কিন্তু আমারও বন্ধু। নিঃসন্দেহে টুকু ভাই যতটা কাছাকাছি ছিলেন, আমি ততটা না, কিন্তু আমারও দীর্ঘদিনের পরিচিত। তার লেখালেখির সঙ্গে আমি পরিচিত, খুব ভালো জানি। আমার সাথেও তার সম্পর্ক ছিল অত্যন্ত কাছের, এবং তার মতন একজন সৎ অফিসার বাংলাদেশে সত্যি বিরল, হুম হুম। সত্যি বিরল। এরকম একজন বিরল প্রতিভার মানুষ, জ্ঞানী মানুষ আমাদের প্রশাসনে খুব কম আছে, খুব কম ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, বিগত সরকার তাকে ওএসডি করে রেখেছিলেন। বিগত না, বিগত আগে। মানে বিগত রাজনৈতিক সরকার। আমি বিগত বিগত রাজনৈতিক রাজনৈতিক সরকার। সরকার, আওয়ামী লীগ সরকারের কথা হ্যাঁ, বলছি। হ্যাঁ। তাকে রেখেছিলেন ওএসডি করে, এবং শেষ পর্যন্ত ওএসডি অবস্থাতেই তাকে রিটায়ারমেন্টে দিয়েছিল। তাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা জাতির জন্য প্রচন্ড রকম ক্ষতিকর বিষয় ছিল, কারণ তিনি যে ডিপার্টমেন্টে যখনই ছিলেন সেই ডিপার্টমেন্টের ভালো করেছেন। একসময় তিনি বিমানের এমডি ছিলেন, এবং তার সময়েই কিন্তু বিমান যতগুলো এয়ারক্রাফট কিনেছিল, ক্রয়ের চুক্তি করেছিল, সেগুলো ছিল নতুন বিমান। একটু পুরনো বিমান কেনা তার হাতে হয়নি, হুম। এবং সেই বিমানগুলো দিয়ে এখন বিমান চলছে। এবং ঢাকা টরন্টো যে ফ্লাইটটা খুব লাভজনক ফ্লাইট, সেটা ফ্লাইটগুলো কিন্তু এই সেই এই এই সেই বিমানের বিমানগুলো তার সময়ই কেনা। সময়। এমনি একজন সৎ অফিসার তিনি থাকতেন দুদকে, এটা আমি মনে প্রাণে চেয়েছিলাম। হঠাৎ করে বলবো না, নির্বাচিত সরকার আসবার পরে তিনি কিন্তু এর আগেও রাজনৈতিক সরকারের সময়ে চাকরিরত ছিলেন। যদি এই দোহাইটি কেউ দিয়ে থাকেন যে রাজনৈতিক দল এসেছে বলেই তিনি বিদায় নিচ্ছেন, আমি সেটা মানি না, মানতে পারছি না। তিনি কেবল একা নন, তার সঙ্গে আরো দুজন প্রশাসক বা কমিশনার বিদায় নিয়েছেন। বিদায় নিয়েছেন। এই কমিশনের আরো দুজন জ্যেষ্ঠ কমিশনার একই সঙ্গে বিদায় নিয়েছেন একই সময়ে। এটি আমার কাছে খুব বেশি আহ ভালো হলো বলে আমি মনে করি না, কারণ দুদক শক্তিশালী সংগঠন হিসেবে বাংলাদেশে টিকে থাক, এটা প্রতিটি বাংলাদেশি নাগরিকের চাওয়া। ডেফিনেটলি। এত দুর্নীতিগ্রস্ত একটি দেশ, এই দুর্নীতি যদি আমরা লাগাম টানতে না পারি, যে জন্য এই আত্মত্যাগ এই তরুণেরা করলেন, ১,৫০০, একজন দুজন নয়, এই দুর্নীতিগ্রস্ত জাতিকে মুক্তি দেবার জন্য কিন্তু তাদের ছিল এই আত্মত্যাগ। সেই আত্মত্যাগ বৃথা হয়ে যাবে যদি আমরা এই দুর্নীতির লাগাম টানতে না পারি, এই সরকার যদি সেখানেও ব্যর্থ হয়। আসলে তাই। টুকু ভাই, আমি কালকে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে এই যে ৩০০ জন এমপি, ৩০০ না ১৯৭ জন বোধ হয়, এর মধ্যে ১৫২ জন এমপির কাছে আমাদের ব্যাংকগুলো ১১,৩৫৬ কোটি টাকা পায়। মানে এটা বলতে পারেন খেলাফি। সংসদে যারা আইন পাশ করবে তাদের মধ্যে যদি এটা হয়, সেই ক্ষেত্রে মনে করেন দুদক সামাল দিতে পারতো বা পারবে? এবং এইটা যে মনে হয়েছে আমাদের মমিন ভাইয়ের কাছে যে এটা হয়তো আমি হ্যান্ডেল করতে পারবো না, বা যেভাবে হ্যান্ডেল করতে চাইবেন উনি, সরকার হয়তো সমর্থন দিবে না,
এরকম কিছু কি আপনার কাছে মনে হয় এই বিষয়গুলো কাজ করছে? অবশ্যই। আমি তো প্রথমেই বললাম যে একটা 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 যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, যদিও রেজাউল ভাই একটু ডিফারেন্টলি বলেছেন, আহ, যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন দে হ্যাভ দেয়ার ওন ওয়ে। যেমন তুমি বললা 197 জন ঋণ খেলাপি, কয়েক হাজার টাকা, 152 জন। 152 জন, সরি, হ্যাঁ। হুম, তো এখন এদেরকে অবভিয়াসলি দুদকের কাজ, যে কাজগুলোর মধ্যে পড়া, সেখানে তো অবশ্যই রাইট। এখানে এখানে টান দিতে হতো তাকে, হ্যাঁ। হুম, হুম। এবং টান টান দিতে গেলে তখন সংঘাত হতো, তাই না? এবং সংঘাত হলে সে হয়তো সে তার যে তার যে কাজ করার যে আহ, জায়গাগুলো, সেগুলোকে আহ, সংকুচিত করা হতো নানাভাবে, টাসল হতো। অ্যান্ড হি ইজ আ ভেরি স্মার্ট গাই, ও তো রাইট। খুব বুদ্ধিমান মানুষ, হ্যাঁ। আরেকটা কথা বলি, যেটা তাকদির ভাই বলেছেন যে খুব সৎ, তুমি বলেছো এফিশিয়েন্ট, এর সাথে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা হলো যে ও কিন্তু একই সাথে খুব সাহসী। রাইট। আমরা অনেক দেখেছি যে সৎ লোক পাওয়া যায় কিন্তু সাহসী না, অথবা সাহসী পাওয়া যায় যেমন কিন্তু সৎ না। যেমন আমাদের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কিন্তু সাহসী ছিলেন, কোনো সন্দেহ নাই। হুম, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র সততা ছিল না, তাই না? কিন্তু মোমেন একাধারে সৎ, একাধারে সাহসী এবং এফিশিয়েন্ট, ভেরি এফিশিয়েন্ট, হ্যাঁ। So ও অনেক কিছু সে বুঝতে পেরেছে, হ্যাঁ, যে ওর জন্য হয়তো মানে পরবর্তীকালে যদি তাকে চলে যেতে হয়, হ্যাঁ, আন্ডার সার্টেন ব্যাড সিচুয়েশন, তার থেকে এখনই ভালো, হ্যাঁ, যে এখন একটা ভালো অবস্থায় থেকে কারোর সাথে কোনো কনফ্লিক্টে না যেয়ে, হ্যাঁ। এবং বললাম যে, এবং এটাও সত্যি, ও লেখালেখি খুব মিস করতো, হ্যাঁ। যেমন যেমন প্রতি বছর ওর এই বইমেলাতে অ্যাটলিস্ট 7 থেকে 8টা করে বই বেরোতো, অ্যাটলিস্ট। হুম। এবার গত 2 বছর একটাও বের হয়নি, হ্যাঁ। অ্যান্ড হি ওয়াজ মিসিং দিস থিংস ব্যাডলি। তো রাইট। সবকিছু মিলিয়ে আহ, যদিও আমাদের দেশ আহ, একটা রিয়েলি একটা বিদ্বান, একটা একটা এফিশিয়েন্ট একটা মানুষকে আহ, হারিয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে তার জন্য আমি আসলে খুশি। আচ্ছা, সেটা হলো আপনি স্বার্থপর হয়ে গেলেন। যাই হোক, বন্ধুর জন্য স্বার্থপরতা দেখালেন আমরা মনে হয়। কি বলেন তালুদু ভাই, বিষয়টা কি হ্যাঁ, তাই? কোনো সন্দেহ নেই। আমি স্বার্থপরতা কিন্তু বলবো না। ও কিন্তু হ্যাঁ। ওর লেখালেখি দিয়ে কিন্তু সে অনেক কন্ট্রিবিউশন করছে, তাই না? সে হুম। এক জায়গায় সে কন্ট্রিবিউশন এখন আর করবে না। হোপফুলি ওই জায়গায় অন্য কেউ, ভালো কেউ আসতেও পারে, যেমন আমাদের মোমেন্ট বলেছে যে দের কুড বি আ বেটার, মোর এফিশিয়েন্ট পার্সন। কিন্তু লেখালেখি তো একটা ক্রিয়েটিভ জিনিস, রাইট। হ্যাঁ। লেখালেখি তো সবাই করতে পারে না, তাই না? হুম। সো ওই জায়গায় সে আবার ফিরে যাচ্ছে, আমরা আরো অনেক চমৎকার চমৎকার লেখা পাবো। সে কারণে আমি খুব খুশি। আচ্ছা, গুড। আমরাও আশা করি সেরকম কিছু হবে। তালুদু ভাই, উম, জি। ধরেন আমরা ইলেকশনের আগে আমরা বলতাম যে আওয়ামী লীগে রেখে যাওয়া এই সরকারের যে অবস্থা, সেই ক্ষেত্রে নতুন যে সরকার আসবে, যেই আসুক, তাকে একটা বিশাল চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, এবং এটা সত্য। এবং বিএনপিকেও সেই চ্যালেঞ্জ সম্মুখীন হতে হবে, আপনি শুরুতেই যেটা বলেছেন। এই চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ মোকাবেলা, তারপরে এই ছোট ছোট কিছু ভুল সিদ্ধান্ত, এগুলো মিলিয়ে সামনে বিএনপি জনপ্রিয়তা হারাবে, আমরা নিশ্চিত। সেই ক্ষেত্রে যদি সেই পরিপ্রেক্ষিত তৈরি হয়, তাহলে কি জামাতের যে উত্থান আমরা দেখেছি, সেই উত্থান কি আরো হবে আপনি মনে করেন ভবিষ্যতে? জামাত রাজনৈতিক দল হিসেবে গত নির্বাচনের মধ্যে দিয়ে একটা শক্ত অবস্থান পেয়ে গেছে, যেটা হয়তো আগামীতে আর কখনোই তাদেরকে ফেলে দেওয়া যাবে না। তবে জামাত কখনো ক্ষমতায় আসবে অতি দ্রুত, সেটিও আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের মানুষ আহ বাস্তব সিদ্ধান্তই নিয়েছে বহুবার, যতবার গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আমি এবারের নির্বাচনকেও আমি গ্রহণযোগ্যই বলবো, ডেফিনেটলি। যদিও ছোটখাটো অপবাদ যদি থাকে, সেটি যে কোনো দেশের যে কোনো নির্বাচনেই হতে পারে। আর বাংলাদেশে দীর্ঘকাল গণতন্ত্র ছিল একেবারে অনুপস্থিত। এরপর গত সরকারের সময় যে নির্বাচনটি হয়েছে, এতে নির্বাচন কমিশন প্রশংসার দাবি রাখে। আমি বলবো এটি একটি ভালো নির্বাচন হয়েছে। তবে নির্বাচন মুখ্য না। আপনি যে জায়গাটিতে হুম। এখন বেশি গুরুত্ব দিচ্ছেন, সেটা হলো দেশ আগামীতে চলবে কিভাবে। রাইট। এই সংকট, যে সংকটের সম্মুখীন হচ্ছে দেশ, এবং এই আজকের যে যুদ্ধ মধ্যপ্রাচ্যের, হঠাৎ
যে যুদ্ধটি শুরু হলো, এটি কিন্তু কারোর কাছেই প্রত্যাশার ছিল না। এবং হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র কখনো ভাবেনি দ্রুত এত দ্রুত এই যুদ্ধ এতটা সম্প্রসারিত হবে। যুক্তরাষ্ট্রের মাথায়ও হয়তো ছিল না যে তাদের মধ্যপ্রাচ্যে যে সমস্ত ঘাঁটিগুলো তারা করেছে সেই ঘাঁটিগুলো আক্রমণের শিকার হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ইরানের আর কোনো পথ ছিল না আত্মরক্ষার জন্যে। এখানে আত্মরক্ষার প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র করে কোন হিসেবে যে তাদের আত্মরক্ষার জন্য তারা ইরান আক্রমণ করেছে? এটা চরম মিথ্যা মিথ্যা কথা, এটা প্রতারণা। মার্কিন প্রেসিডেন্ট একজন যুদ্ধ আজ নেতা হিসেবে অলরেডি নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন এবং যত রকম বেআইনি কাজ একটা সভ্য সমাজে এটা অকল্পনীয়। মাদুরোকে তুলে নিয়ে চলে দেওয়া একটা দেশের রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে নিজের দেশে নিয়ে এসে কারাগারে রেখে দেওয়া, আলী খামেনিকে মেরে ফেলা, এটা কোন সভ্য জগতে আমরা আছি যে একটা দেশের সরকার প্রধানকে এবং একজন মহান নেতাকে যারা মানে তাকে মেরে ফেলা, এভাবে হত্যা করা, এটা সভ্য সমাজ কিভাবে মেনে নেয়? আমরা শুনেছি জোরজার মুল্লুক তার বলে একটা কথা বহু পুরনো চালু ছিল আমাদের অঞ্চলে। এ তো এখনকার পৃথিবীটাই সেই জোরজার মুল্লুক তার সেই জায়গাটাতে চলে গেছে। যুক্তরাষ্ট্রের সামনে এখন আর কোনো কিছুই লজ্জার না। এমন নির্লজ্জ, এমন বেহায়া একটি জাতি, একটি সরকার প্রধান এর আগে সভ্য বিশ্ব কখনো দেখেনি। এমনকি স্বৈর শাসক বলে আমরা যাকে ঘৃণার চোখে দেখি, অ্যাডলফ হিটলার, সেও বোধহয় এতটা নোংরা ছিলেন না যে পরিচয় আমরা বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং আমার একটা ধারণা পৃথিবী আরো ভয়ঙ্কর অবস্থার দিকে সে নিয়ে যাবে। মিম, আমরা চাই না, আমরা চাই পৃথিবীতে শান্তি আসুক, পৃথিবীর মানুষ সুখে থাক। এমনি যুদ্ধ অবস্থা থেকে পরিত্রাণ পাক মানুষ, আমরা পরিত্রাণ চাই। আমাদের মতো গরিব তৃতীয় বিশ্বের মানুষ পরিত্রাণ পাক, কারণ আমরা হব সবচেয়ে বেশি সাফারার। Right. আমরা তো চাই না এরকম অবস্থা থাক, বিরাজ করুক। ওকে, ধন্যবাদ মেম। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব চমৎকার বলছেন। টুকু ভাই, বাংলাদেশের অবস্থানটা কি মনে হচ্ছে এই ইরান যুদ্ধ নিয়ে? ওয়েল, যেটা রেজা ভাই বলেছে, অবভিয়াসলি আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করি, হুম, এই যুদ্ধ ইতিমধ্যে আমাদের মধ্যে একটা বড় আমাদের ধাক্কা কিন্তু দিয়েছে, এবং যত বেশি এই যুদ্ধ চলবে তত বেশি আমাদের আম, অর্থনীতি মারাত্মকভাবে ঝুঁকিতে পড়বে। এর মধ্যে আমাদের 2-3 জন বাংলাদেশে মারা গেছে। রাইট। কোথায় 2 জন বা বা দুজন, বা দুজনের খবর জানা 3 জন। গেছে। হ্যাঁ, সবথেকে যেটা মানে আমার কাছে যেটা খারাপ লেগেছে, এছাড়াও যে আমাদের সরকারের যে অবস্থান ছিল, সেই অবস্থানটা কিন্তু খুব মার্কি ছিল আমি বলবো। হুম, যেমন তাদের যেখানে পাকিস্তান এত স্ট্রংলি বলেছে যে ইরানকে যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে, হ্যাঁ, অ্যান্ড সেখানে বাংলাদেশের প্রথম তারা দুটো বিবৃতি দিয়েছে। প্রথম ফার্স্ট বিবৃতিটা ছিল কিন্তু প্রকারান্তরে এগেনস্ট ইরান, ইয়া, যে গালফ স্টেটে যে ইরান আক্রমণ চালাচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছে, তাই না? ঠিক আছে, আমি আহ, মানছি যে আমাদের যে কর্মীরা আছে তারা অধিকাংশই থাকে এই সমস্ত ওই ওই দেশগুলোতে। তো সেখানে ওই ওই দেশগুলোর পক্ষে
কথা বলাটা হয়তো ওই ক্ষেত্রে তারা মনে করেছে দরকার ছিল। কিন্তু তারপরে আমার মনে হয় যে আম, আহ, দুই জায়গাতে ব্যালেন্স করে, যেমন পরে করেছে, পরে তারা বলেছে যে ইরানের বিরুদ্ধে একটা নগ্ন একটা আক্রমণ করা হয়েছে অপ্রয়োজনীয়, এই কথাটা একসাথে কিন্তু বলা যেতে পারতো। তো আমার মনে হয় যে পররাষ্ট্র ক্ষেত্রে বাংলাদেশ সেখানে দক্ষতার পরিচয় দেয়নি। হুম, এটা এটা মার্কি ছিল। এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমরা মারাত্মক ঝুঁকিতে আছি, এবং এই যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হয় আমার মনে হয় যে সারা বিশ্ব তো বটেই, আমাদের জন্য মঙ্গলজনক। ধন্যবাদ টুকু ভাই। এর তালুকদার সঙ্গে ভাইয়ের কাছে। একটুখানি হ্যাঁ, জি জি একটুখানি আমি অ্যাড জি করতে চাই। দেখুন, জি। আমাদের তেলের যে রিজার্ভ আছে, এটি 15 দিন, 20 দিন, 1 মাসও না। আমরা কতটা ঝুঁকির মধ্যে পড়েছি ভাবাও যায় না। রাইট। টুকু ভাই, কি? আমাদের যে জ্বালানি তেল, এটা সাংঘাতিক সংকটাপন্ন অবস্থায় আমরা আছি। একদম। একদম। এবং অর্থনীতির একদম উপর জীবন এটার আমাদের মারাত্মক। অচল হয়ে যাবে। রাইট। এবং সেই অচল অবস্থায় আমি জানি না এই 15 দিন পরে কি হবে। এই যুদ্ধ তো আমার মনে হয় না 15 দিন, 20 দিন কিংবা 1 মাসের মধ্যে এটা থামবে। না, আমার মনে হয় তারিকদের ভাই, আমি 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 ব্যক্তিগতভাবে এতটা আমি অনেক অপটিমিস্ট এই জন্য যে এই যুদ্ধ আমেরিকার পক্ষেও চালিয়ে নেওয়া সম্ভব হবে না। এবং ধরেন এই আপনি যে তেলের তেলের কথা বলেছেন, অন্যান্য যে বড় বড় দেশগুলো, চায়না উইল বি ইম্প্যাক্টেড হেভিলি, আদার আদার কান্ট্রিজ উইল বি অলসো ইম্প্যাক্টেড। সো আমার মনে হয় না ধরেন যে কারো, ইভেন আমেরিকার নিজের স্বার্থেও এই যুদ্ধ খুব দীর্ঘদিন চালানো সম্ভব হবে না। আমি 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 ধারণা করি, বিশ্বাস করি যে খুব দ্রুতই এই যুদ্ধের একটা সমাপ্তি ঘটবে, যেভাবেই ঘটুক সেটা। আমরা তো আশা করি। তালুকদার ভাই, আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আসছি। আপনি তো ধরেন জি প্লিজ। দীর্ঘদিন দীর্ঘদিন কানাডাতে আছেন, এবং সোফার আই নো আপনি কানাডার লিবারেল রাজনীতির সঙ্গে খুব ভালোভাবে জড়িত ছিলেন, অন্তত খোঁজ খবরটা খুব ভালো রাখেন আমাদের তুলনায় বেশি। আমরা এই ইরান যুদ্ধ নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর, মানে কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি একটা মন্তব্য শুনলাম। মার্ক কার্নি কিন্তু কিছুদিন আগে দাভাস বোধহয় একটা সিটিতে একটা বক্তব্য দিয়ে খুব সুনাম অর্জন করেছিলেন যে মধ্যশক্তি দেশগুলো, মানে কানাডার মতো দেশগুলোর সঙ্গে আমেরিকার মতো শক্তিশালী দেশের যে দ্বন্দ্ব, এই জায়গাটাকে উনি অ্যাড্রেস করেছিলেন। সেই বক্তব্যের রেশ কাটতে না কাটতে উনি যেভাবে এই যুদ্ধের সমর্থন দিয়েছেন, ট্রাম্পের প্রতি সমর্থন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে উনি যে ইচ্ছাকৃতভাবে দিয়েছেন এটা আমি বিশ্বাস করি না। কারণ কানাডার রাজনীতিতেও আহ ইসরায়েলের সঙ্গে কানাডার যে সম্পর্ক, এটা খুবই গভীর। হুম এবং বাইল্যাটারাল অ্যান্ড মাল্টিল্যাটারাল রিলেশনশিপের মধ্যেও ভীষণ রকম ইনফ্লুয়েন্স আছে ইসরায়েলের। যে জায়গাটিতে ক্যানাডিয়ান ইকোনমি আজকের যে অবস্থার মধ্যে আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের কারণে যে জায়গাটিতে গিয়ে দাঁড়িয়েছিল, মার্ক কার্নি অত্যন্ত বিচক্ষণতার সাথে চেষ্টা করেছেন এই সংকট থেকে কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যায় এবং গতি আনা যায় ক্যানাডিয়ান ইকোনমিতে। সে জায়গাটিতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। এবং দাভোস সম্মেলনে শুধু না, এর বাইরেও কিন্তু তিনি একটা মধ্যম দেশগুলোকে নিয়ে একটা 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 অবস্থান তৈরির একটা চেষ্টা চালিয়েছেন, যে হয়তো সেটি অব্যাহতও রাখবেন। কিন্তু যে কোনো কারণেই হোক, আজকের যে সংকট, সেই সংকট থেকে সংকট যেন আরো গভীর না হয়, সেই কারণে হয়তো একটা ডিপ্লোম্যাটিক অবস্থান তিনি নিচ্ছেন। একজন ক্যানেডিয়ান হিসেবে আমি এই মোমেন্টে যেভাবে সমালোচনা করা প্রয়োজন ছিল সেটা আমি করতে পারছি না, আমি চাইও না। আমরা আমরা সেটাই আশা করি যে এটা একটা কূটনৈতিক বক্তব্যই হোক। টুকু ভাই, আপনার কাছে একই প্রশ্ন। আপনার এই বিষয়টা নিয়ে আপনার অবজারভেশনটা কিরকম? না, আমার মনে হয় যে আমি তোমার সাথে বা রেজা ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। এবং আমরা যদি দেখি এর আগে যখন জাস্টিন ট্রুডো ছিলেন, হ্যাঁ, আমাদের আমাদের প্রধানমন্ত্রী, তখনও কিন্তু আমাদের আমাদের কানাডার
আহ, রাজনীতিতে ইসরায়েলি লবি বা ইসরায়েলের যে ইনফ্লুয়েন্সটা ওটা খুব খুব স্ট্রং ছিল, তোমার মনে আছে বোধহয়, হুম তাই হুম না? এবং জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অনেক রকমের সমাবেশ তখন করা হতো। সো সো আই আই থিঙ্ক আমরা আমরা যতটাই ইমোশনাল বোধ করি বা আমরা খারাপ ফিল করি, ক্যানাডার পার্সপেক্টিভে, হ্যাঁ, দে হ্যাভ টু মেনটেন সার্টেন ইন্টারেস্ট গ্রুপস ইন কন্ট্রোল, ইন চেক, হ্যাঁ। এবং এটা একেবারেই হয়তো সেই জায়গা থেকেই, হয়তো না, সেই সেই জায়গা থেকেই তিনি করেছেন, কারণ তার গত কয়েক মাসের যে স্ট্যান্ডিং বিভিন্ন জায়গায়, তার সাথে এটা কিন্তু ঠিক মেলে না, হ্যাঁ। রাইট। সো 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 অবভিয়াসলি এটা ওভারঅল যে কানাডার যে অবস্থা, কানাডার যে স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ বা অন্য ভৌগোলিক স্বার্থ, সবকিছুকে চিন্তা করেই হয়তো তিনি এই বক্তব্যটা দিয়েছেন। আমরাও সেটা আশা করব। আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি, তালুকদার ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে শুধু একটাই আপনার কাছে প্রশ্ন, সামনের দিনগুলোকে আপনি কিভাবে দেখতে চান? সামনের দিনগুলো, এটা কি আহ সামনের পৃথিবীর কথা বলছেন, না আমি কেবলমাত্র বাংলাদেশ আমি কানাডার? বাংলাদেশ এবং সারা পৃথিবী, কারণ পৃথিবীর সঙ্গে বাংলাদেশ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই যে ইরানের যুদ্ধের সঙ্গে আমরা কিন্তু সম্পূর্ণ সরাসরি প্রত্যক্ষভাবে এর একটা প্রতিক্রিয়া বাংলাদেশের মধ্যে আছে, ফলে বিশ্বটাকে চিন্তা করলে আমরা বাংলাদেশটাকে পেয়ে যাই। দেখুন, এমনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোটা পৃথিবী ভুগছে, বাংলাদেশের ইকোনমিও সাংঘাতিক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের চাইতেও ভয়াবহ আজকের এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। একদম গলা চিপে ধরলে যেভাবে আপনার দম বন্ধ হয়ে যায়, হুরমুজ প্রণালী আটকে দেওয়ার কারণে কিন্তু ইকোনমির, বিশ্ব অর্থনীতির শ্বাসও সেইভাবে রুদ্ধ হওয়ার মতো অবস্থায় পড়ে গেছে আজকের পৃথিবী। এবং বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, যেটা প্রথমে বলেছে, আমরা যেটা আলোচনা করেছে, যে আমাদের অর্থনীতি নির্ভর করে আমাদের বহির্বিশ্বে যে সমস্ত এক্সপ্যাট্রিয়েট শ্রমিক আছেন তাদের অর্থে, এবং আমাদের যে শ্রমজীবী মানুষ যারা পোশাক রপ্তানি করেন, তৈরি করে, তাদের অর্থে। এই শ্রমজীবী মানুষরা যদি ক্ষতিগ্রস্ত হয়, কেবলমাত্র তারা ক্ষতিগ্রস্ত হবে না, গোটা জাতির অর্থনীতির মেরুদণ্ডটাই ভেঙে পড়বে। আমরা এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং নতুন সরকারের কাছে এটা একটা ভয়ানক চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে, যেটা এ সরকারের পক্ষে, যদি এই যুদ্ধ দ্রুত না থেমে যায়, কিছুতেই সামাল দিতে পারবে না। এবং সেই ক্ষেত্রে আমরা হব অত্যন্ত দুর্ভাগ্যবান একটি জাতি। ধন্যবাদ তালুকদার ভাই। টুকু ভাই, আপনি সর্বশেষ, আপনার কাছে এই একই প্রশ্ন, আপনি কিভাবে দেখতে চান, বা আপনি আপনার আপনার অ্যানালাইসিসটা কি সামনের দিনগুলো নিয়ে? আমার মনে হয় রেজা ভাইয়ের সাথে দ্বিমত করার তেমন কোনো স্কোপ নেই। আমরা হুম। আমরা আসলে শান্তি চাই। এই মুহূর্তে অবশ্যই অতি দ্রুত এই যুদ্ধটা শেষ হওয়া দরকার। এবং আম, এটা হচ্ছে আমার একটা বলতে পারো ইমোশনাল এক্সপেকটেশন, হ্যাঁ। সেটা হচ্ছে বলে না যে এভরি প্রবলেম ইজ এ উইন্ডো অফ অপরচুনিটি, হ্যাঁ। আমি যদি দেখতে পাই আজকে যে এই যুদ্ধের কারণে ইসরায়েল ভীষণভাবে পরাজিত হয়েছে, তাহলে একটা চমৎকার একটা আমাদের ভবিষ্যতের জন্য সারা পৃথিবীতে একটা একটা আনন্দের একটা বার্তা বয়ে আসবে। আহ, সেটা বাদ দিয়ে আমরা কিন্তু আহ, যে কোনোভাবেই হোক এই যুদ্ধটা আমাদের থামানো থামানো খুব দরকার আমাদের জন্য, আমার সমগ্র পৃথিবীর জন্য, যত দ্রুত হয়। আর দ্বিতীয় হচ্ছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভেতরে আমি যেটা বলবো যে বাংলাদেশের এই নতুন সরকার অনেক চ্যালেঞ্জ আসবে। সো এই যে যে কয়েক জায়গায় অলরেডি আমরা কিছু বিচ্যুতি বা কিছু স্লথ দেখতে পেয়েছি, এগুলো যেন আর আর রিপিটেশন না হয়। বাংলাদেশকে অনেক অনেক স্ট্রং একটা জায়গায় থাকতে হবে। বিভিন্ন জায়গায় তাদেরকে যেন তারা নানা রকমের আভ্যন্তরীণ এবং বহিরের বাইরের বিশ্বের যে যে চ্যালেঞ্জগুলো, সেগুলো মোকাবেলা করার শক্তি তাদেরকে ধরে রাখতে হবে। এটা আমার আমার প্রত্যাশা।
অসংখ্য ধন্যবাদ টুকু ভাই আজকে মিম, আমাদের আমার জি সর্বশেষ কথা একটু রয়ে গেল। জি বলেন প্লিজ। টুকু ভাইয়ের কথা রেস ধরে আমি বলতে চাই যে দেখুন, গোটা পৃথিবী যখন দুশ্চিন্তাগ্রস্ত, ইউরোপ জানে না কোন দিকে যাবে, সেই জায়গাতে স্পেনের মতো দেশ ইউরোপের মধ্যে থেকে একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে এবং নিজস্ব সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই তারা স্পেনকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে পায়নি। রাইট। এটি একটি বিশাল সাহসের পরিচয় দিয়েছে স্পেন, যে কারণে এমনকি এই স্পেনের আজকের এই যে যাত্রায় এই যে ভূমিকা, এটি ইউরোপের অনেকগুলো দেশ সেটাকে ফলো করবে বলে আমার একটা ধারণা। ধন্যবাদ মিম আপনাকে এবং টুকু ভাইকেও এই আলোচনায় যুক্ত হবার জন্য, আপনার সঙ্গে, আপনার সঞ্চালনায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে আপনাকে ধন্যবাদ অসংখ্য রেজা ধন্যবাদ। ভাই। আপনাকে রেজা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টেলিভিশনের পক্ষ থেকে। টুকু ভাই আপনাকে ধন্যবাদ আর কি দিব, আপনাকে তো প্রতিদিন ধন্যবাদ দিই, আজকে আবারও দিচ্ছি। আজকে এই পর্যন্ত আমরা শেষ করি, তাহলে সামনে আবার নিশ্চয়ই দেখা হবে। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন টুকু ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আমাদের এখানেই শেষ করতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনে আবার দেখা হবে। খোদা হাফেজ।